আজকের দিনে এই হাইপার স্টিমুলেশনের যুগে নিজেদের মনের ওপর কন্ট্রোল রাখাটা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তাই না? তো এই আলোচনাতে আমরা ধাপে ধাপে এমন একটা সিস্টেম দেখব যেটা আমাদের মন আর জীবনের লাগামটা আবার নিজেদের হাতে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। আচ্ছা, শুরুতেই একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা পরিষ্কার করে নেওয়া যাক। কথাটা হলো, সমস্যাটা ডিসিপ্লিনের নয়, সমস্যা হলো ব্রেনটা হাইজ্যাক্ট হয়ে গেছে। এর মানে কি? মানে হলো, এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা না, একদমই না। এটা আসলে আধুনিক এই দুনিয়ার প্রতি আমাদের মস্তিষ্কের একটা বায়োলজিক্যাল রিয়াকশন। তো এই যে ব্রেন হাইজ্যাক হয়ে গেছে, এই কথাটার আসল মানেটা কি? দেখুন, আমাদের চারপাশে কি হচ্ছে। ফোনের পরপর নোটিফিকেশন, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, এই ডিজিটাল স্টিমুলেশনগুলো আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেমটা আছে না, সেটাকে পুরোপুরি দখল করে নিয়েছে। আর ফলাফল, ফোকাস ধরে রাখাটা এখন রীতিমতো একটা যুদ্ধের মতো হয়ে গেছে। এখানে দুটো পথের কথা বলা হচ্ছে, একটা আরামের আর একটা শক্তির। আর সমস্যাটা হলো, আমাদের ব্রেনকে এমনভাবে ট্রেন করা হয়েছে যে সে সবসময় সহজ পথটাই বেছে নেয়। মানে, ডিসিপ্লিনের মাধ্যমে যে আসল শক্তিটা পাওয়া যায়, সেটার বদলে ডোপামিনের সস্তা আরামটাকেই বেছে নেয়। তো একদিকে আছে কি ডোপামিন অ্যাডিকশন, এন্ডলেস স্ক্রোলিং, আর তার ফলে আসা দুর্বলতা। আর অন্যদিকে সেলফ কন্ট্রোল, ফোকাস আর আসল শক্তি। এই দুইয়ের মধ্যে কোনটাকে বেছে নেওয়া হচ্ছে, তার উপরেই কিন্তু সবকিছু নির্ভর করছে। তাহলে মূল সমস্যাটা দাঁড়াচ্ছে ডোপামিন অ্যাডিক্টেড ব্রেন। এটা ঠিক কী জিনিস? এটা এমন একটা অবস্থা যেখানে আমাদের ব্রেন সবসময় সস্তা আর সহজ স্টিমুলাস চায়, যেমন ধরুন অনবরত ফোন ঘাঁটা বা স্ক্রোল করে যাওয়া। আর এর ফলে কি হয়? আমরা নিজেদের দুর্বল, ছন্নছাড়া আর এক জায়গায় আটকে গেছি বলে মনে করি। আর সত্যি বলতে, এই সমস্যাটা ঠিকঠাক বুঝতে পারাটাই কিন্তু সমাধানের দিকে এগোনোর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এবার তাহলে সমাধানের কথায় আসি। এই সিস্টেমের প্রথম ধাপে আমরা দেখব কিভাবে আমাদের মানসিক আর ভিজুয়াল এনভায়রনমেন্টের কন্ট্রোলটা আবার নিজেদের হাতে ফিরিয়ে আনা যায়। এটাই কিন্তু ব্রেইনকে নতুন করে প্রোগ্রাম করার প্রথম ভিত্তি। এই পর্যায়ে দুটো একেবারে ফাউন্ডেশনাল স্টেপ আছে। প্রথমটা হলো ডোপামিন ডিটক্স, আর দ্বিতীয়টা ভিজুয়াল কন্ট্রোল। এই দুটো স্টেপের একটাই উদ্দেশ্য, আমাদের ব্রেনের বর্তমান যে প্রোগ্রামিংটা আছে সেটাকে রিসেট করা। প্রথম স্টেপটা ডোপামিন ডিটক্স, এটাকে বলা হচ্ছে নিজের সবচেয়ে দুর্বল ভার্সনের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার মতো। এটা শুধু একটা ছোটখাটো অভ্যাস বদলানোর ব্যাপার না, একটা অ্যাক্টিভ, ডিসাইজিভ লড়াই। এই 7 দিনের ডিটক্সের নিয়মগুলো কিন্তু বেশ কড়া। একেবারে জিরো টলারেন্স। ফোনে কোনো বিঞ্জ ওয়াচিং চলবে না, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং একদম জিরো, অতিরিক্ত এন্টারটেনমেন্টও বন্ধ। ফোকাস থাকবে শুধু 3টে জিনিসের উপর: কাজ, বই আর নীরবতা। এর পেছনের আইডিয়াটা কি? আইডিয়াটা হলো আমাদের ব্রেনের নিউরনগুলোকে আবার বোর্ডডম বা একঘেয়েমি ফিল করতে দেওয়া। তাহলেই কিন্তু সাধারণ নর্মাল স্টিমুলেশনগুলো আবার ইন্টারেস্টিং মনে হতে শুরু করবে। এই কথাটা কিন্তু দ্বিতীয় স্টেপের জন্য একেবারে পারফেক্ট, ভিজুয়াল কন্ট্রোলের জন্য। কথাটা কি? আমাদের ব্রেইনটা একটা হার্ড ড্রাইভের মতো। যদি এর মধ্যে আবর্জনা ঢোকানো হয়, তাহলে আবর্জনাই বেরিয়ে আসবে। সোজা কথায়, আমরা যা দেখি, যা কনজিউম করি, দিন শেষে আমরা সেটাই হয়ে উঠি। আর এর জন্য কিছু একদম কংক্রিট অ্যাকশন নিতে হবে। যেমন, যে সমস্ত জিনিস ট্রিগার করে সেগুলোকে আনফলো করে দিন। সোশ্যাল মিডিয়া ফিডটাকে ক্লিন করুন। ওয়াচ হিস্ট্রি ডিলিট করুন। প্রবলেমেটিক ওয়েবসাইট ব্লক করে দিন। চেষ্টা করুন শুধু শিক্ষামূলক বা সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট কনজিউম করার। এটা করলেই দেখা যাবে কিভাবে ওই বাজে ইচ্ছেগুলো আস্তে আস্তে কমে আসছে। বেশ, মনের কন্ট্রোল তো গেল, এবার ফোকাসটা সরাতে হবে শরীরের দিকে। কিভাবে শরীরকে ব্যবহার করে আমাদের ভেতরের এনার্জি আর ইচ্ছেগুলোকে ম্যানেজ করা যায়? চলুন পরের দুটো স্টেপে যাওয়া যাক, যেখানে ফিজিক্যাল অ্যাকশনের উপর জোর দেওয়া হয়েছে। পরের দুটো স্টেপ হল ফিজিক্যাল এক্সর্শন বা শারীরিক ক্লান্তি, আর আর্জ রিপ্লেসমেন্ট বা আকাঙ্ক্ষা প্রতিস্থাপন। এখানে শরীরকে ব্যবহার করা হবে মেন্টাল ডিসিপ্লিনের একটা টুল হিসেবে। তৃতীয় স্টেপের আইডিয়াটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল। শরীরকে এতটা ক্লান্ত করে ফেলতে হবে যে আজে বাজে চিন্তা করার মতো এনার্জি আর বাকি থাকবে না। মনে রাখতে হবে, আনইউজড এনার্জি থেকেই কিন্তু যত সব বাজে ইচ্ছে জন্ম হয়। তাই সেই এনার্জিটা জিমে বা ওয়ার্কআউটে লাগাতে হবে। শরীর ক্লান্ত থাকবে আর ব্রেনও অন্যদিকে ব্যস্ত থাকবে। এরপর আসছে আর্জ রিপ্লেসমেন্ট। এটা একটা দারুণ কার্যকর কৌশল। এর মানেটা কি? যখনই কোনো বাজে ইচ্ছে বা তাগিদ আসবে, তখন শুধু উইল পাওয়ার দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা না করে সাথে সাথে আগে থেকে ঠিক করে রাখা একটা ফিজিক্যাল কাজে লেগে পড়তে হবে। এটা হলো একটা অ্যাক্টিভ রেসপন্স, প্যাসিভ ডিফেন্স নয়। এই ইচ্ছেগুলো কিন্তু অনেকটা ঢেউয়ের মতো আসে আর চলে যায়, এগুলো পার্মানেন্ট না। যখনই এরকম কোনো আর্জ বা ইচ্ছের ঢেউ আসে, সাথে সাথে ইন্টারাপ্ট করতে হবে।
যেমন মুখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া বা 20টা পুশ আপ করে নেওয়া। বিশ্বাস করুন, প্রায় 15 মিনিটের মধ্যেই দেখবেন ওই ঢেউটা মিলিয়ে গেছে। তো আমরা এখন এই সিস্টেমের একদম ফাইনাল স্টেজে চলে এসেছি। এই শেষ অংশটা ডিজাইন করা হয়েছে লং টার্ম সাকসেসের জন্য, আর এটা নির্ভর করছে একটা স্ট্র্যাটেজিক এলিমেন্ট আর একটা ফাইনাল ডিসিশনের উপর। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। বেশিরভাগ সময় মানুষ যে পুরনো অভ্যাসে ফিরে যায়, তার কারণ কিন্তু তীব্র কোনো ইচ্ছে নয়। আসল কারণ হলো একঘেয়েমি বা বোরডম। যখন হাতে কোনো কাজ থাকে না, তখনই আজে বাজে চিন্তাগুলো মাথায় ভিড় করে। তাই একটা অ্যান্টি বোরডম সিস্টেম থাকাটা মাস্ট। এই মেটাফোরটা দেখুন কি দারুণ। একটা অলস মন, সেটা হলো বাজে ইচ্ছের খেলার মাঠ, আর একটা ব্যস্ত মন, সেটা হলো ডিসিপ্লিনের যুদ্ধক্ষেত্র। এই তুলনাটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে মনকে স্ট্র্যাটেজিক্যালি ব্যস্ত রাখাটা কতটা জরুরি। তাহলে উপায়টা কি? বোর্ডডাম আসার আগেই সেটাকে আটকানোর প্ল্যান করে রাখতে হবে। যেমন একটা রিডিং লিস্ট রেডি করে রাখা, বা একটা নতুন স্কিল শেখা শুরু করা, কিংবা কোনো সাইড হাসেল বা ছোট প্রজেক্টে কাজ করা। আসল কথা হলো নেক্সট মুভটা কি হবে সেটা যেন সবসময় প্ল্যান করা থাকে। আর একদম শেষে এই পুরো লড়াইটার মোড় ঘুরে যায় ঠিক সেই মুহূর্তে, যখন কেউ মন থেকে এই সিদ্ধান্তটা নেয় যে আমার শরীর আর মনের কন্ট্রোল আমার হাতেই। এটা কিন্তু আর শুধু অভ্যাস বদলানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা নিজের আইডেন্টিটি বা পরিচয় নিয়ে একটা ফাইনাল কনশিয়াস ডিসিশন হয়ে দাঁড়ায়। আর এই শেষ কথাটা সেলফ কন্ট্রোলের আসল গুরুত্বটা বুঝিয়ে দেয়। আত্মনিয়ন্ত্রণ কোনো সুপার পাওয়ার নয়, এটা সবকিছুর ভিত্তি। কারণটা খুব সহজ। যদি নিজেকে কন্ট্রোল করা না যায়, তাহলে বাইরের দুনিয়া আপনাকে কন্ট্রোল করবে। এর কোনো মাঝামাঝি পথ নেই। আসলে এই ইচ্ছেগুলো একটা সত্যি সামনে নিয়ে আসে, আর সেটা হলো চয়েসটা সবসময় আমাদের হাতে থাকে। তাহলে প্রশ্নটা হলো, আপনি কে? এই প্রশ্নটা নিজের পরিচয় নিয়ে গভীরভাবে ভাবতে সাহায্য করবে আর একটা পার্মানেন্ট চেঞ্জ আনার জন্য ইন্সপায়ার করবে।